এই ছোট লোকের বাচ্চা, তোর চোখ নাই? তুই চোখে দেওস না? চোখ কইনি হাঁটস? ফাজিল কোথাকার! দেখ তো তুই আমার কি করে দিলে এটা। ইচ্ছে করছিস আর একটা লাথি মারি। হোয়াট ননসেন্স! তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি ওনাকে লাথি দিলে? হ্যাঁ, কি ব্যাপার সোহেল, তুমি ওনাকে চেনো নাকি? না না আবু, কি বলেন আপনি এসব? আমি ওনাকে কিভাবে চিনবো? নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে। সোহেল, সোহেল, কই গেলি বাজান? এই তো মা। কিরে বাজান, কলেজে যাবি না? মা, মনটা বেশি একটা ভালো নাই। কেন বাজান, কি হয়েছে? খালি হাতে কলেজে গিয়ে কি করব বলো? 2 মাসের বেতন বাকি। এখন খালি হাতে যদি কলেজে যাই, আবার 2টা কথা শুনতে হবে। হরে বাজান, সবই তো বুঝি। তোর লগের পোলাপান সবাই বেতন টেতন দিয়া দিচ্ছি, তুই এখনো দিতে পারস নাই। সাড়ে 2টা কথা কইলে তো তোর শরম করে, কিন্তু কি কর্ম কর। আমাকে তো অবস্থাও ভালো না। তোর বাপে এই অসুস্থ শরীরটা লইয়া রিক্সা লইয়া বাইরেছি। দেই তোর বাপে আহুক, কোন একটা ব্যবস্থা করন যায় নাকি? মা গো, আমারও তো খুব ইচ্ছে রে মা। আমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করব, মাস শেষে ভালো একটা বেতন থাকবে আমার। কিন্তু এই কষ্ট যে আমাদের কতদিন করতে হবে কে জানে। তোমাদের এই কষ্টগুলো দেখলে আমার খুবই কষ্ট লাগে মা। তুমি দোয়া করো আমি যেন পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করতে পারি, তোমাদের জন্য একটু সুখে শান্তিতে রাখতে পারি। মা, আমি কলেজ মিস করতে চাচ্ছি না। আমি তাহলে কলেজে যাই। 2টা কথা হয়তো শুনতে হবে, আমি ম্যানেজ করে নিব। খারাপ বাজান, খালি হাতে যাবি, তোর কাছে তো কোনো টাকাও নাই গা, গাড়ি ভাড়া পাবি কই? হ্যাঁ, তোর বাজানে দিছিলাম আমার একটু পান টান খাওয়ানোর লেগে 20-40টা টাকা আছে, এইটা দিয়া বাজান আপাতত গাড়ি ভাড়া দিয়া যা, তারপর দেখি কি করন যায়। পোলাটার মুখটার দিকে চাইলে আর পড়ানো হয় না। পড়ালেখা করে কত ভালো ভালো পোলাপনের লোকে, আমরা টাকা পয়সা দিতে পারি না ঠিক মতো, কি করবো? আর যাই, আমারও কামের সময় হয়ে গেছে গা। কিরে বাজান, কোথায় যাচ্ছিস? বা আমি একটু কলেজে যাচ্ছি। তুমি কোথায় গেছিলা? ওই যে গোপাগুড়ি গেছিলাম একটু চা খাওয়ার জন্য। ও আচ্ছা। আচ্ছা, তোর না ঢাকা যাওয়ার কথা? হ্যাঁ বা, আমি আজকে বিকেলেই যাব। ওই মারে একটু বলো কি আমার জামা কাপড় জন্য সব কিছু গোছগাছ করে দেয়। কলেজ থেকে আসতে একটু লেট হবে তো, সময় পাবো না। আচ্ছা ঠিক আছে বাবা, ওটা নিয়ে তুই ভাবিস না। তোর মাকে বলে আমি সব কিছু রেডি করে রাখছি, আমি তোর মাকে বলবো না। মন খারাপ হচ্ছে না? মন খারাপ করো না মা, আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি আসি। যাবি বাজার, যা। তোর ঢাকা শহরে কিন্তু আপন বলতে কেউ নেই গা, নিজের দিকে খেয়াল রাখিস, ঠিক মতন খাওয়া দাওয়া করিস বাজার। আর শোন, ঠিক মতন পড়ালেখা করবি, কারণ তোর বাপের আর আমার অনেক আশা তুই অনেক পড়ালেখা করবি, পড়ালেখা কইরা মানুষের মতন মানুষ হবি, আরেকটা মেলা বড় চাকরি করবি। এই কি আবল তাবল কথা বলো? ছেলেটার মাথা খাচ্ছ না? ছেলেটা যাচ্ছে ঢাকায় লেখাপড়া করার জন্য, চাকরি বাকরি করি। ওর জন্যে তুমি দোয়া করো, মায়ের দোয়া সন্তানদের কাজে লাগে। ওর জন্য দোয়া করো, ও যেন প্রতিষ্ঠিত হতে পারে। মা, আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আমি আমার নিজের ব্যাপারটা গুছিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তোমরা শুধু মন ভরে দোয়া করো, আমার জন্য এটাই যথেষ্ট। আমি তাহলে আসি। আরে বাজার,
আমি সবসময় তোর লেগে দোয়া করি তুই ঢাকা শহরে যা ভালো থাকিস রে বাজান, ভালো থাকিস। আব্বা, তাহলে আমি বিদায় নিই। তোমরা ভালো থেকো। তুই ঢাকা যাচ্ছিস, চল আমার রিক্সায় করে তোকে টার্মিনালে নামাই দিয়ে আসি। আয়। কি কইতাছ? আসুন। সাবধানে যাইস। আয় চলো। আয়। আরে ঠিক মতো পৌঁছাই দিয়ে আয় টার্মিনালে। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আমার পোলাটা ঢাকা শহরে যাইতেছে। আল্লাহ, তুমি আমার পোলাটার দিকে খেয়াল রাখো আল্লাহ। কি ব্যাপার খালা, আপনি এখানে এইভাবে বসে আছেন কেন কাজকাম রেখে? ম্যাডাম, মনটা ভালো নেই গো। কেন, কি হয়েছে আপনার? আসলে হয়েছে কি ম্যাডাম, ওই আমার পোলাটা তো ঢাকা শহরে থেকে পড়ালেখা করতো, ওইখানে যে ভালো একটা চাকরি পাইছে, কিন্তু অনেকদিন হয়েছে পোলাটা আমাগুলোকে যোগাযোগ করে না। এই লইয়া শরীরটাও অসুস্থ লাগতেছে, মনটাও ভালো যাইতেছে না। আপনার ছেলে আপনাদের সাথে যোগাযোগ করছে না, আপনারা যোগাযোগ করার চেষ্টা করেননি? হ ম্যাডাম, আমাকে তো মোবাইল টোবাইল নাই, আমরা ওই দোকানে যাইয়া ফোন দেই, কিন্তু ফোন নাম্বার বন্ধ, ধরে না। ও আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি কালকে আবার আসার সময় আপনার ছেলের ফোন নাম্বারটা এখন কি আছে আপনার সাথে? না। তাহলে কালকে আসার সময় নিয়ে আসেন, আমি ট্রাই করে দেখব। আর খালা, আপনার শরীর আর মন যদি একটু ভাল লাগে, ঘরের বাকি যে কাজগুলো আছে ওইগুলো একটু করে রাখেন। আমি একটু বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডামরা মেলা ভালো মানুষ। সোহেল, কি আর বলবো বলো তো, যেদিন থেকে তোমার ভয়ঙ্কর অতীতের বিষয়গুলো শুনেছি সেদিন থেকে ভালো লাগছে না, মনে শান্তি পাচ্ছি না। তুমি কত কষ্ট করেছো জীবনে, তারপরেও তুমি নিজের পড়াশোনাটা থামাওনি, সুন্দরভাবে নিজের জীবনটাকে গোছানোর চেষ্টা করছো। তোমাকে দেখলে মনেই হয় না তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই। বিশ্বাস করো, তুমি না খুব ভালো একটা ছেলে। সবাই না থাকার পরেও এই একাকিত্বের মাঝে তুমি নিজেকে কি সুন্দর করে গুছিয়ে নিয়েছো। দেখো, কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস তা আমি উপলব্ধি করেছি। আমার স্বপ্ন আছে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করব। 10 জন মানুষ যেন আমাকে আঙ্গুল তুলে বলে যে এই ছেলেটা এত কষ্ট করার পর আজকে সে প্রতিষ্ঠিত, আজকে সে ভালো একটা জায়গায় পৌঁছতে পারছে। আর এটাই আমার স্বপ্ন। ইনশাল্লাহ তোমার স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় এর জন্য আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। আমি তোমার বিষয়ে আমার বাড়িতে কথা বলবো আমার বাবার সাথে। তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবা, সত্যি বলছি। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। দেখো, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, এখন আমার একটা ভালো চাকরি দরকার। যদি তোমার হাতে সেই সুযোগটা থাকে, অন্তত তুমি একটু চেষ্টা করো না আমার জন্য। মানে আঙ্কেলকে, তোমার আব্বাকে একটু বলো না আমার ব্যাপারে, যদি সে আমাকে ভালো একটা চাকরি দিতে পারে। আমার বাবাকে যদি আমি তোমার কথা বলি, তোমার চাকরি 1-2-তে হয়ে যাবে, একদম চিন্তা করো না। এখন অনেক কথা হয়েছে, অনেক কথা শুনছি, চলো ভালো একটা রেস্টুরেন্টে যাই, দুজনে গিয়ে ইচ্ছা মতো খাই। আজকে আমি তোমাকে তোমার সব পছন্দের খাবার খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, চলো। চলো। বাবা, তোমার সাথে আমার একটা বিষয় কথা আছে। আচ্ছা বল না, কি কথা? বাবা, একটা ছেলে, ও আমাদের সাথে আমাদের ইউনিভার্সিটিতেই পড়াশোনা করে। ও আচ্ছা, কি নাম ওর ছেলে? সোহেল। ও, তা ওর বাবা মা কোথায় থাকে? বাবা, ওর বাবা মা কেউই এই পৃথিবীতে নেই, সবাই মারা গেছে। ও একদম একা আর অসহায় একটা ছেলে। ঠিক আছে, তাহলে ও লেখাপড়ার খরচ ওর কেমনে চলে? বাবা, ও যেখানে লজিংয়ে থাকে ওইখানকার 2টা স্টুডেন্ট পড়ায়।
ওইখান থেকে যা পায় ওইটা দিয়েই মনে করো যে আপাতত চলছে। অনেক কষ্ট করছে বাবা। বাবা জানো, তার থেকে বড় কথা ও ভীষণ কেয়ারিং আর অনেস্ট একটা ছেলে। এখন সমস্যা হচ্ছে বাবা, এইভাবে তো আর মানুষের লাইফ চলে না। ইউনিভার্সিটিতে পড়তে গেলে, একটা লাইফ লিড করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় বাবা। আমি ওকে অনেক বড় গলায় বলে এসেছি, আমি ওকে একটা চাকরির ম্যানেজ করে দিব। তুমি এনিহাও তোমার অফিসে ওকে একটা জবের ব্যবস্থা করে দাও। ঠিক আছে, অফিসে আমি না হয় ওকে জব দিলাম, কিন্তু তুই যেভাবে বলছিস তোর খুব ক্লোজ বন্ধু, তোকে খুব কেয়ার করে, কেমন বন্ধুত্ব মা? তোদের সম্পর্ক কি খুব গভীর? বাবা আমি তো কখনো তোমার কাছে কিচ্ছু লুকাইনি। সত্যি বলতে ওকে আমার ভালো লাগে বাবা। তুমি একবার ওর সাথে কথা বলো, তুমিও তাহলে বুঝতে পারবে ছেলেটা কত ভদ্র আর অনেস্ট একটা পার্সন। ঠিক আছে, তুই যেটা বললি বুঝতে পেরেছি। দেখ, শুধু চাকরি দিয়ে হবে না, আমার মিল ইন্ডাস্ট্রি, এই ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য আমি সত্যি একটা ভালো ছেলে খুঁজতেছিলাম। তুই যখন ওর সঙ্গে চলাচল করিস, ওকে বুঝিস, ও কেয়ারিং, ও সৎ, আর তোর সঙ্গে একটা ভালো সম্পর্ক, তো আমি এমন ছেলে কেন হাতছাড়া করব? তার চেয়ে আমি বলি কি মা, ওর সঙ্গে যদি আমি তোর বিয়ে দেই তাহলে মনে কর ও বন্ধুর জায়গায় থাকলো, তোর স্বামী হয়ে থাকলো, আমার ছেলে হিসেবে আমার মিল ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য সব কিছু দেখলো। কি কোনো সমস্যা নেই তো? না বাবা, তুমি তো সব আমার কথা বলেই দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন, ওই তুই সোহেলকে আমার সঙ্গে একটু দেখা করতে বল, একটু কথাবার্তা বলে তারপর আমি সব ব্যবস্থা করছি। সত্যি বাবা, তুমি ওর সাথে দেখা করবে? হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে আমি দেখা করবো। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি যত দ্রুত সম্ভব হয় ওর সাথে তোমার দেখা করার ব্যবস্থা করছি। আচ্ছা, ঠিক আছে। যাক, এতদিনে মেয়ে আমার কাজের মতো কাজ করেছে। আমি নিজের থেকে কখনো ওকে বলতে পারিনি যে ও কোনো ছেলেকে পছন্দ করে কিনা। ওরা একসঙ্গে পড়ে, ছেলেটা নাকি খুব কেয়ারিং, সৎ, অনেস্ট, এরকম ছেলেই আমি খুঁজতেছিলাম। প্রতিটা বাবারই এরকম স্বপ্ন থাকে, তার মেয়েকে একটা যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া। ও যখন নিজেই পছন্দ করেছে, আমার আর কি আছে, মাথার উপর থেকে কন্যা দায়গ্রস্ততা কেটে যাবে। তোমার জন্য একটা গুড নিউজ আছে। নিউজ? আরে তাড়াতাড়ি বলো, আমার খুব শুনতে ইচ্ছে করতেছে। আমি বাবাকে রাজি করিয়ে ফেলেছি যাতে তোমাকে চাকরিটা দেয়। সত্যি? মানে আমি চাকরি পাবো তাহলে? হ্যাঁ, তুমি চাকরি পাবে, আর শুধু চাকরিই না, আমি বাবাকে তোমার আর আমার বিষয়টাও কিন্তু বলেছি। বাবা বলেছে তোমার আর আমার বিয়েটা দিবে, কিন্তু তার আগে তোমার সাথে কথা বলবে। তুমি তুমি এসব কি বলছো? মানে তোমার সাথে আমাকে বিয়ে দিবে তোমার আব্বা? তোমার কি কোনো আপত্তি আছে নাকি আমাকে বিয়ে করতে? আরে তোমাকে বিয়ে করতে আমার আপত্তি কেন থাকবে? তোমাকে পাওয়া মানে হচ্ছে সমস্ত সুখকে পাওয়া। আমি তো সেটাই বিশ্বাস করতে পারতেছি না। আমি একজন অসহায় মানুষ, আমার ঘর নেই, বাড়ি নেই, কোনো কিছুই নেই। সেই মানুষটার হাতে তোমাকে তুলে দেবে, সেটা ভেবে একটু অবাক হচ্ছিলাম। অত অবাক হওয়ার কিচ্ছু নেই। তোমার যা কিছু নেই তার সব কিছু চৌগুণ আছে আমার বাবার, বুঝতে পেরেছো? আর আমি আমার বাবার একমাত্র মেয়ে। তুমি আমাকে যত বড় একটা খুশির খবর দিলে, ইচ্ছে করতেছে একটা দোকানের সমস্ত মিষ্টি তোমাকে খাওয়াই। আচ্ছা, তোমাকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো, চলো আমার সাথে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে যার কথা বলেছিলাম ওর নাম সোহেল। ও আচ্ছা আচ্ছা, তো বাবা শুনলাম তোমার বাবা মা কেউ নেই। যাই হোক, এটা একটা সন্তানের জন্য খুব কষ্টের। তোমাকে দেখার আগেই তোমার সম্পর্কে আমি সব কিছু শুনেছি, আজ তোমাকে দেখলাম, খুব ভাল লাগলো। যেহেতু তোমরা দুজনকে পছন্দ করো, তাহলে আমার মনে হয় আমি তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। জি, আপনি আমার মুরব্বী, আপনার উপর তার কথা বলতে পারবো না। আপনার যা ভালো মনে হয় আপনি সেভাবে করেন, কোনো আপত্তি নেই আমার। ঠিক আছে বাবা, আমি এটাই চেয়েছিলাম তোমার কাছ থেকে। তবে একটা কথা বাবা, আমার মেয়েটা কিন্তু খুব সহজ সরল, ও
জি, ও খুবই ভালো মেয়ে। যদিও অর্থ প্রাচুর্য টাকা পয়সার মধ্যে আমি ওকে বড় করেছি, তারপরেও সবসময় ওকে চাহিদা রেখেই আমি বড় করেছি। ওরও মা নেই, আমি ওর বাবা মা। যাই হোক, তাহলে আগামী সপ্তাহেই আমি বিয়েটা তোমাদের সেরে ফেলতে চাই। তোমাদের কোনো অমত নাই তো? না না, আমার কোনো আমত নেই। তাহলে কথা ওইটাই রইলো। তুমি কিন্তু যাচ্ছ না, খাবার খেয়ে তারপর যাবা, তোমরা গল্প করো। ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো যে লাগতেছে এখন। রাজ্য, রাজ্যের সাথে রাজকন্যা দুটোই পেয়ে গেলাম। মানে এত সহজে সব কিছু পেয়ে যাবো ভাবতেই পারিনি। ভালোই হয়েছে আমার জন্য। তার তো জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই। আর ইভাকে বিয়ে করতে পারলে তো সব কিছুই আমার। যদিও একটু মিথ্যা কথা বলেছি, এইটা কোনো ব্যাপার না। রাজ্যের মালিক তো আমি। এই খুশিতে আব্বাকে একটু ফোন করি। হ্যাঁ সামাদ ভাই, ওই তোমার গ্যারেজের আশেপাশে কি আব্বা আছে দেখো তো একটু। আব্বার সাথে একটু জরুরি কথা ছিল। আছে না? একটু যদি ফোনটা দাও। হ্যাঁ আব্বা। হ্যাঁ হ্যাঁ সোহেল, আব্বা তুমি কেমন আছো? এই তো বাপ আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি আব্বা। আব্বা একটা খুশির খবর আছে। কি খুশি খবর বাপ? আব্বা আমার চাকরি হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মাসিক বেতন কত জিজ্ঞেস করলে না? কত বাপ কত? 50 থেকে মিনিমাম 50 থেকে 60,000 টাকা। আল্লাহ, অত টাকা বেতন তো। আচ্ছা আব্বা শোনো, একটু মানে ফোন দিয়েছিলাম এই জন্যই, দুদিন পর তো আমাকে ডিউটি করতে হবে। আর চাকরি নিতে হলে না ওই অবশ্যই 20,000 টাকা আমাকে একটু ঘুষ দিতে হবে। এমার্জেন্সি খুব দরকার আব্বা। তুমি কি পাঠাতে পারবে? আচ্ছা ঠিক আছে বাপ, যত সুন্দর চাকরি পাইছিস তুই কোনো রকম চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি, তুই চিন্তা করিস না বাপ। ঠিক আছে আব্বা, আমি তাহলে রাখি। আচ্ছা হ্যাঁ। সোহেলের মা, সোহেলের মা। কি গো, কি হয়েছে? ওই যে সোহেল ফোন দিছিল। সোহেল ফোন দিছে? হ্যাঁ। কি কইছে? মানে ও নাকি একটা অনেক বড় কোম্পানির চাকরি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো খুব খুশির খবর। এক খুশির খবর, কিন্তু ওই যে সামাদের দোকানে ও ফোন দিছিল, সামাদের থেকে ফোন নিয়ে আমি ওর সঙ্গে কথা বললাম যে একটা কোন কোম্পানিতে ওই চাকরি করতে বসলো, যে লাগে না একটু ঘুষ ঘাস লাগে, ওই 20,000 টাকা লাগবে। আল্লাহ, তুমি এটা কি কইতাছো? আমরা এই মুহূর্তে 20,000 টাকা কই থেকে জোগাড় করবো? সেটাই তো চিন্তা করতেছি, কিন্তু ছেলেটার চাকরি। তুমি এখানে একটু খারাপ, আমি অক্ষণে আইতাছি। টাকাটা কোথায় পাই, কিভাবে যে জোগাড় করি, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না আর। সোহেলের বাবু, হ্যাঁ হাতটা দাও। এই জিনিসটা তোমার কাছে রাখো। কি চিন্তা করতেছো এমনি? জানো সোহেলের মা, এই আংটিটা আমার আব্বা আমার মা দিছিল, তখন আমি অনেক ছোট। আর এই আংটিটা আমার মা তোমাকে দিছে, এটা বিক্রি করে আমি সোহেলের চাকরির জন্য টাকা দেব? না না, আমার পক্ষে সম্ভব হবে না। এটা নাও, নাও। সোহেলের বাবু, তুমি আমত করো না। আমার পোলায় যদি বড় চাকরি করে, ও তো মেলা টাকা পাইব। তখন না হয় আমার পোলার বড় এরকম অনেক আংটি বানাই দিতে পারবো। কিন্তু আমার পোলার তো এখন টাকার দরকার। এখন এই মুহূর্তে তোমারও কোনো ইনকাম নাই, আর আমরা যে কটা টাকা পাই দুজনে মিলে কাজ করে সংসার চালানোই তো কষ্ট হয়ে যায়।
তুমি আর রহমত না করে আংটিটা তুমি বেচা দাও। তাই বলে আমার মায়ের শেষ সম্বলটা সেটাও বিক্রি করে দেব? আমার মায়ের শেষ সম্বল এই আংটি আমি বিক্রি করতে পারবো না। এটা নাও। আহা, তুমি কি শুরু করলা? তুমি কেন বুঝতেছো না? তোমার মার শেষ সম্বল আমারই দিছে আমার শাশুড়ি, আমার শাশুড়ি স্মৃতি দিছে। কিন্তু আমিও তো মা, আমার সন্তানের বিপদে যদি এই জিনিসটা কাজেই না লাগে, সেই জিনিস দিয়ে আমি কি করবো? তুমি যাও, যাই আংটিটা বেচা তাড়াতাড়ি আমার পোলারে টাকা পাঠাও, যাও। আমার পোলাটা যদি বড় চাকরি পায়, আমাকে সব বিপদ গুছাইয়া যাইব, কিছু থাকবো না, অনেক আংটি হইব, অনেক। ম্যাডাম, হ্যাঁ এই যে দেখেন, এই যে খাওন লইয়া যাইতাছি। খালা, আমি এই ব্যাপারটা তো খুব রাগ করলাম। কেন ম্যাডাম? আচ্ছা, আপনি এ কটা খাবার আপনার বাড়িতে নিয়ে যাবেন, এইটা আবার আমাকে দেখাইতে হয়, পারমিশন নিতে হয়? ম্যাডাম, এই বাড়িটা তো আপনি গো, আমি যদি এই বাড়ি থেকে আপনার কিছু না কইয়া লইয়া যাই, তাইলে এটা খারাপ দেখা যায় না, এটা কইয়া নেওয়া নেই ভালো। খালা, আপনার কাজকর্ম দেখার পর একদিন আমি আপনাকে বলে দিছি যে এই বাড়িটা আপনার নিজের মনে করবেন। আমরা কেউ তো আপনাকে কাজের লোক মনে করি না। যে খাবারটুকু বেঁচে থাকবে সেটা মাছ মাংস যাই হোক, আমাকে বলতে হবে না, দেখাইতে হবে না, আপনি সুন্দর করে বাড়িতে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আপনি না মেলা ভালো মানুষ। আসলে আপনার মনটা না অনেক বড়, এর থেকে আপনার বাড়িতে আমি কাম করে অনেক শান্তি পাই, আমার অনেক ভাল লাগে। শোনেন খালা, আমার আজকে টাকা আছে বলে আমি অহংকার দেখাবো, আপনার উপর টর্চার করব, আপনার টাকা নেই বলে আপনাকে গরিব ছোট লোক বলে গালিগালাজ করব, এগুলো আমার একদমই পছন্দ না। আমি মনে করি আমরা সবাই মানুষ, এটাই আমার কাছে সবথেকে বড় পরিচয়। হ্যাঁ ম্যাডাম, আপনারা দেখলেই মনে হয় আপনার বাপ মা মনে হয় মেলা ভালো মানুষ আসছিল, হ্যাঁ, এর লেগে আপনি এত ভালো। আজকের মতো সব কাজ শেষ? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি যান, কালকে সময় মতো চলে আসেন। আচ্ছা। পাকা রাস্তা পর্যন্ত গাড়ি আসে, তারপরে এই যে 1 কিলোমিটার রাস্তা কাঁচা, এইখানে একটু সমস্যা। কখনো রিক্সা পাওয়া যায়, কখনো রিক্সা পাওয়া যায় না। বুঝতে পারছি আব্বা, কিন্তু আপনারা চাইলে তো এই রাস্তাটা একটু পাকা করে নিতে পারেন, যদি আপনাদের এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, আমাদের এলাকার চেয়ারম্যান খুব ভালো, ফরিদ, ওর আচ্ছা, সঙ্গে আচ্ছা, আমার হ্যাঁ। খুব ভালো সম্পর্ক। ও বাড়ি পর্যন্ত তোমার সোলিং করে দেবে। ওই তো একটা রিক্সা দেখা যাচ্ছে, চলো তো বাবা দেখি ও যায় কিনা। হ্যাঁ চলো। রাস্তাটা হয়ে গেলে আর এই কষ্ট লাগবে না বাবা, বুঝতে পারছো? তখন গাড়ি নিয়েই বাড়িতে আসতে পারবে। এই যে ভাই, যাবেন? হ, যাব। ঠিক আছে, ওঠেন, কোনে যাবেন? এই সরকার বাড়ি। হ্যাঁ, কি ব্যাপার সোহেল, তুমি ওনাকে চেনো না? না না আবু, কি বলেন আপনি এসব? আমি ওনাকে কিভাবে চিনবো? তবে হ্যাঁ, আমি ওনার রিক্সায় 2-3 বার উঠছিলাম। ওঠার পরে মানে ওনার অভাব দেখে আমি 400-500 টাকা ওনাকে ভাড়া দিয়েছিলাম। মানে ওই সূত্র ধরে হয়তো সে আমাকে জিজ্ঞেস করতেছে, আমি ওনার কাছে নামটা বলেছিলাম। আচ্ছা আপনি কি কি আপনি সোহেল, মানে আমি আপনাকে 500 টাকা দিছি বলে আপনি এখন সেই 500 টাকা দরকার লাগবে এখন? যত সব সোহেল এই, তুই চুপ থাকেন ফাজিল কোথাকার। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ইয়ে আমরা যাই। হ্যাঁ, ওনার অসুবিধা আছে, উনি যাবে না, ওনার সঙ্গে কোনো কথা বলার দরকার নেই বাবা। আসো আসো, ঠিক আছে, আসো চলুন। আসো আসো। সোহেল আমাকে চিনল না? আচ্ছা, ও আমাকে চিনল না কেন? ও আমার সন্তান। সোহেল চলে গেল আমাকে দেখে। আমি ঘর ছাড়িলাম, দেশ ছাড়িলাম, ছাড়লাম প্রাণ স্বজন, মন কয় লালন হব, মন কয়
আসন হব, আশায় আশায় সব হারাবো, কবু ভাবিনি লালন হতে পারিনি, আসন হতে পারিনি। কি হয়েছে তোমার? কই কিছু তো হয়নি। কিছু হয় নাই। আমার বাউলের মন খারাপ থাকলে আমি বুঝি না। আজকে 30 বছর ধইরা তোমার লগে সংসার করি, তোমার মন খারাপ থাকলে যে তুমি বাউল গান গাও এটা কিন্তু আমি ভালো করেই জানি। হাসা কথা কও না গো, তোমার কি হইছে? জানো চলবে না, সোহেলের সাথে ওই কি কি হইছে? কইতে যায় থাইমা গেলা কেন? কও কি হইছে? না মানে সোহেলের সাথে অনেকদিন দেখা হয় না তো, ছেলেটার জন্য মনটা মনটা কাঁদে। আমি আমি না আমি না ওই ছেলেটার জন্য মনটা কাঁদে চলে মা, কাঁদে। হ, আমি বুঝতে পারছি তোমার পোলাটার কথা মেলা মনে পড়ছে না? জানো আমারও না অনেক মনে পড়ে। রাইতে ঘুমাইতে গেলে আমি কেমন জানি স্বপ্নে আমি দেই, মনে হইতাছে আমাকে পোলাটা মনে হয় আমাকে থেকে দূরে সইরা গেছে। ও বাউল, এরকম হইব না তো? আমাকে পোলা আমাকে থেকে কোনোদিন দূরে সরে যাইব না তো? না না, দূরে দূরে সরবে কেন? এই দেখো, যাও ভেতরে যাও, কাজ করে আইসো, একটু ফ্রেশ হও, যাও। না, আমি ঘরে একলা যাবো না, তুমিও চলো। খাওয়ান লই আইছি, তোমার আমি নিজ হাতে খাওয়াই দেবো। উঠো, তুমি আপনার মন খারাপ করে বয়া থাকলে আমার কিছু ভাল লাগে না। উঠো তো, উঠো, আহো, চলো চলো। উঠো। ইভা, ইভা, ইভা। বাবা ডেকেছো? হ্যাঁ, সোহেল কোথায়? সোহেল একটু বাহিরে গেল। কেন? আচ্ছা মা, তুমি একটা কথা বলি, তুই কি সোহেলের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়েছিলি নাকি ওই যেটুকু সামনাসামনি দেখেছিস ওটুকুই? আমি তো তোমাকে বলেছি ও ছেলেটা অনেক ভালো, ভদ্র। তুমি তো নিজের চোখে এখন সব দেখতে পাচ্ছ। দেখ মা, অনেক সময় নিজের চোখে দেখা অনেক সময় ভুল হয়। আমরা আসলে উপরটা দেখেই তো মানুষকে বিশ্বাস করি। আসলে তোকে বলতে চাইনি, কিন্তু আমি মনের ভিতরে আর কতক্ষণ আমি এটা আসলে তোকে বলতে চাইনি, কিন্তু আমি না বলেও থাকতে পারলাম না। আমি সোহেলকে নিয়ে আসতেছিলাম, রাস্তায় এক রিক্সাওয়ালার সঙ্গে আমার কথা হয়। রিক্সাওয়ালা সোহেলকে চিনল, সোহেল বলে ডাকলো, কিন্তু সোহেল রিক্সাওয়ালাকে আমার মনে হলো যে ও ইগনোর করে গেল। সোহেল চেনে মনে হলো, কিন্তু সোহেল রিক্সাওয়ালার সঙ্গে এমন খারাপ ব্যবহার করলো। আমি রিক্সাওয়ালাকে পরে ক্ষমা চেয়ে সোহেলকে নিয়ে আসলাম। তখন থেকে আমার ভিতরে একটা খটকা চলতেছে যে সোহেলের আত্মীয় স্বজন কেউ আছে নাকি, যেটা সোহেল গোপন করলো। না বাবা, তুমি এসব কি বলছো? সোহেল ওই রকম ছেলেই না। আর কোথাকার কোন রিক্সাওয়ালা টিক্সাওয়ালা কি বললো না বললো, তুমি ওইসব কথা কেন কানে নিতে গেছো? জানো না বাহিরের মানুষজন কেমন? সেটাও ঠিক, মনকে অনেক বুঝাইছি মা, তারপরেও বলবো একটু চোখ কান খোলা রাখিস, বুঝতে পারছিস? ঠিক আছে, যেহেতু তুমি বলছো ওইটা খোলা রাখবো, কিন্তু তুমি একটা কথা শুনে রাখো বাবা, তুমি যেটা মাইন্ড করতেছো মোটেই সোহেল ওরকম ছেলে না। সেটা না হলেই তো আমিও খুশি হতাম মা, তো আমার মেয়ে তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। এটাই তো আমি বুঝাতে পারছি না। হাতে নাতে যেদিন ও ধরা পড়বে সেদিন আমার মেয়ে বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না।
ছোট লোকের বাচ্চা। তোর চোখ নাই? তুই চোখে যাওস না? চোখ কইনি হাঁটস? ফাজিল কোথাকার! দেখ তো তুই আমার কি করে দিলে এটা। ইচ্ছে করতেছে আর একটা লাথি মারি। হোয়াট ননসেন্স! তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি ওনাকে লাথি দিলে? সোহেল, তুই এখানে? বাবা, তোরে তো আমরা কত জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। তুই যে সেই যে চাকরির কথা কইয়া ঢাকা চইলা গেলি, আমাকে লগে তোর যোগাযোগ করলি না। আর তোর লগে এই ম্যাম সাহেব কেন? এই, আপনি এসব কি বলছেন? আমি মানে আপনি আমাকে চেনেন কিভাবে? মানে আমি ঢাকা গেছি, চাকরি করতে গেছি, এরপর এখন খোঁজ খবর নেই আমার? কি বলছেন আপনি এসব? মাথা ঠিক আছে আপনার? সোহেল, তুই এটা কি কইতাছিস বাজান? আমার তুই চিনতে পারতাছিস না? ভালো করে তাকায় দেখ, তুই আমার চিনোস না? সোহেল, সোহেল আমার দিকে তাকাও। কি বলছে উনি? তুমি ওনাকে চিনো? আর সবচেয়ে বড় কথা, উনি তোমার নাম জানলো কি করে? যদি তোমাকে না চিনে থাকে? আরে কি আশ্চর্য বাবা, তোমার মাথা ঠিক আছে? এটা একটা ফকিরের বাচ্চা, ফকির। আর এই ফকিরে আমি চিনবো? যত সব। এই আসো, আসো আমার সাথে। এবার সাথে বিয়ে সম্পর্কে জড়িয়ে মনে হচ্ছে মস্ত বড় ভুল করলাম। আমার শ্বশুরবাড়ির গ্রাম এবং আমাদের গ্রাম পাশাপাশি। যদি কখনো তারা জানতে পারে, বুঝতে পারে আমি গরিব ঘরের সন্তান, যদি ভুল বুঝে এই সম্পর্ক তারা না রাখতে চায়। এখন এদিকে বাবা মার সাথে কথা বলতে চাচ্ছি না, তাদের পরিচয় দিতে চাচ্ছি না। অথচ যে মানুষ দুজন আমাকে এত কষ্ট করে, এত পরিশ্রম করে দুজন মানুষ আমার পড়াশোনার খরচ চালিয়েছেন, সেই বাবা মাকে ভুলে কিভাবে থাকবো? আমি তাদেরকে কি দিতে পারলাম? আমি আসলে লোভে পড়ে অমানুষ হয়ে গেলাম। না পারবো নিজের বাবা মার কাছে ঠাঁই নিতে, না পারবো শ্বশুর শাশুড়ি স্ত্রীর কাছে ঠাঁই নিতে। সোহেলের বাপ, ও সোহেলের বাপ, সোহেলের বাপ। কি খবর? কাজে তো চলে আসছো? সোহেলের বাপ, হ্যাঁ, তুমি না বাউল, তুমি তো গান গাও না? আমার একটা গান শোনাইবা? আচ্ছা, কি হয়েছে তোমার? যে মানুষটা আমি কষ্ট পাইলে গান গাই এটা মানা করে, আর সেই গান শুনতে চাচ্ছে। ঠিক আছে, তুমি যখন গান শুনতে যাচ্ছ, একটা গাই। নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভুইল নাম তাহারে। ও তুই ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যা। সোহেলের মা, এই সোহেলের মা, কি হয়েছে তোমার? না, কিছু হয় না। আজ 30টা বছর তোমার সঙ্গে ঘর সংসার করতেছি, আর তুমি বলো কিছু হয়নি। তোমার মন কি আমি বুঝি না? কও না, কও না, কি হয়েছে তোমার? শোনো না, আজকে না আমাকে সোহেলের লগে আমার দেখা হয়েছে। হ্যাঁ, কোথায়? আমি যে বাড়িতে কাম করি,
খাম কইরা তোমার লেগে তো প্রতিদিনই খাওন লই আহি। খাওন নিয়ে আসার সময় আমার পোলার লোকে আমার ধাক্কা লেগে খাওন গুলান মাটিতে পড়ে গেছে গা। আমার পোলায় আমারে দেখছে, কিন্তু সে দেখাও না দেখার ভান কইরা আমার সে লাত্তি দিয়া পালাই দিছে। আমি তারে কইলাম সোহেল, সে কইল কে সোহেল, কার সোহেল, আপনি কারে সোহেল করতেছেন, যান এখান থেকে যান। কেন মন করলো আমার পোলা? ওকে আমার করে চিনতে পারে নাই। সোহেলের মা, আসলে সেদিন আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি আমি তোমার কথাটা বলতে পারি নাই, কারণ আমি তো বাবা, তুমি অনেক কষ্ট বাবা, সেই কারণে বলতে পারিনি। সেদিন গান গাচ্ছিলাম না, সোহেলের সঙ্গে আমারও দেখা হয়েছিল। রিক্সা নিয়ে বসে আছি, সম্ভবত দেখে মনে হলো ওটা ওর শ্বশুর। আমার রিক্সায় উঠবে, আমি ওকে দেখে তুললাম না, কিন্তু আমার সঙ্গে কত বাজে ব্যবহার করলো, মনে হলো আমাকে চেনে না। আমার মনে হয় কোনো জায়গায় ভুল আছে গো। আমরা মনে হয় সোহেলটা ঠিক মতো মানুষ করতে পারি নাই। এর লেগে আমাকে সোহেল আমাকে চিনতে পারতেছে না। না না, ও ও যেখানে থাক চলে না, ভালো থাক। আমরা তো বাবা মা, কখনোই সোহেলের সোহেলের জন্য বদদোয়া করো না, ওর জন্য দোয়া করো, যেখানেই থাক ভালো থাক। এই 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 যে এই শোনো না, আজ কি করছি জানো? ওই যে তুমি যে চিংড়ি মাছ খাও না, ওই চিংড়ি মাছটা আমি নিজ হাতে রান্না করছি, খাবা? চলো না, তোমাকে খাওয়াই দেই। তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো, আমার লগে আমার পোলা খারাপ ব্যবহার করছে, আমার কষ্ট লাগে নাই, কিন্তু তুমি যেটা কইলা তোমার লগে খারাপ ব্যবহার করছে, এটা আমি শুই না মাইনা লইতে পারতাছি না, মাইনা লইতে পারতাছি না। কি রে মা, কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে তুই কি চিন্তা করছিস মা? কি চিন্তা করব বাবা, তোমার সাথে যে বিষয় নিয়ে আমি অমত করেছিলাম, আজ সেই সন্দেহের বীজ আমার মনেই রোপণ হয়ে গেছে। কি বলছিস? কি সন্দেহ? আমি তো কিছু বুঝতে পারছি না। আজ আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বাবা, বাড়িতে আসার পরে একটা মহিলার সাথে আমাদের রাস্তায় দেখা হয়। মনে হয় কোনো বাড়ি থেকে কাজ টাজ করে যাচ্ছিল, হাতের মধ্যে কিছু ভাতও ছিল। সোহেলের সাথে আচমকা ধাক্কা খেয়ে ওনার খাবারগুলো নিচে পড়ে যায়। আর সবচাইতে বড় কথা, ওই মহিলা তখনই ওকে চিনতে পারে বাবা। সোহেল বলে ডাকলো আমার সামনে, কিন্তু সোহেল ওই মহিলার সাথে এমন ব্যবহার করলো যে ব্যবহার কোনো মানুষ মানুষের সাথে করতে পারে না। এরপর থেকে না বাবা, আমার ওকে অচেনা অচেনা মনে হচ্ছে, আমার মনে শান্তি পাচ্ছি না বাবা। আমি সেদিন তোর বললাম না যে রিক্সাওয়ালার সঙ্গে সোহেল খারাপ ব্যবহার করলো, কিন্তু রিক্সাওয়ালার চোখ মুখ দেখে আমার মনে হলো সোহেলের খুব নিকটতম আত্মীয়, এই জন্যই তোকে কথাটা বলছিলাম মা। এনিওয়ে, কোনো চিন্তা করিস না, এর একটা লাস্ট বিহিত করতেই হবে। আমি অনেক চিন্তা করেই একটা প্ল্যান সাজিয়েছিলাম, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম তুই হাতে নাতে কবে প্রমাণ পাস, না হলে তো আমার কথা বিশ্বাস করতিস না। শোন, তুই কি করবি, ওই মহিলাকে খুঁজে বের করে ওর স্বামী সহ আমার বাড়িতে নিয়ে আসবি, বাকিটা আমি কি করি তারপরে শুধু দেখবি। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার মনে যেহেতু সন্দেহ বেঁধেছে, এই নিষ্পত্তি তো আমি করেই ছাড়বো। ঠিক আছে মা, চল, আর ভাবিস না, চল। কি গো, তুমি না সকালবেলা রিক্সা লয়ে বাইরে আয়া পড়লে যে এত তাড়াতাড়ি? রিক্সায় বের হয়েছিলাম, রিক্সাটার চাকাটা পাংচার হয়ে গেছে।
মেকারের কাছে দিয়ে আসলাম। ফোড়া কপাল কোনোদিন জোড়া লাগে না। আচ্ছা যাই হোক, শুনো, ওই দিন যে সোহেলের লগে একটা মাইয়া আছিল, আমার লগে রাস্তায় দেখা হইলো, সোহেল আমার লাথি দিয়ে ফালাই দিল। ওই মাইয়াটা আইছিল আজকে আমাকে বাড়ি। কেন? ওই যে গফাগড়ির মোড়ের পাশে ওই যে বড় বিল্ডিংটা, বড় লোক বাড়িটা, ওই বাড়িতে নাকি ওরা বেড়াইতেছে, ওটা বলে ওর দাদা বাড়ি। তা তোমারে আর আমারে কইলো একটু যাইতে, আমাগুলোকে দেখা করে ওরা যাইবো গা। ওই বাড়িতে আমাদের যাওয়া ঠিক হবে না, কারণ তোমাকে সোহেল চিনল না, আমাকে চিনল না। আমরা আমরা ওই বাড়িতে গিয়ে কি করব বলো? কি করবো, পেটে ধরছি তো, মায়া তো লাগে, পেটের সন্তান, অগো মায়া না লাগলো তো আমাকেও মায়া লাগে। আমাকে না থাকলো যাইতে মন চাইতেছে, লও না একটু যাই। ওই বাড়িতে গেলে আবার নতুন করে অপমানিত হতে হবে। আমাকে কপালে তো আমরা লইছি অপমানের, কি আর করবো। ঠিক আছে, তুমি যখন যাইতে চাচ্ছ চলো যাই। ওই আমার ক্ষুধা লাগছে, আমাকে কটা খাইতে দেবে? আচ্ছা তুমি ঘরে যাও, ঘরে যাও বহো, আমি কটা ধুয়ে আইতাছি। দেখে শুনে নামো। সাহেব, সাহেব, ও সাহেব। ও, আপনারা এসে গেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইভা, ইভা, হ্যাঁ, ইয়ে, সোহেল কোথায়? আচ্ছা ডাক্তার, সোহেল, সোহেল একটু এদিকে আসো। থাকছেন আপা? হ্যাঁ ভাই, একটা কথা বলেন তো, আপনি সোহেলকে চেনেন? কি হলো ভাইজান, কথা বলছেন না যে? না, আমি চিনি না। বোন, আপনি সোহেলকে চেনেন? সোহেল, জি তুমি ওনাদেরকে চেনো? না, মানে আমি ওনাদের কিভাবে চিনবো, আমি তো কখনো দেখিনি। কিন্তু হঠাৎ করে কেন জিজ্ঞেস করতেছেন? মা, কেন এইভাবে মিথ্যে কথা বলছেন আপনারা? আপনাদেরকে দেখে ভালো করেই বোঝা যাচ্ছে যে আপনারা মিথ্যা কথা বলছেন। কিন্তু মা, আপনিও তো কারো না কারো মা, সন্তানের মা, তাই না? কেন মিথ্যা কথা বলছেন বলেন তো? আজকে সত্যিটা বলে দেন না, বলেন ও আপনার ছেলে। বলুন মা, চুপ করে থাকবেন না। সোহেল আমার পোলা। জানো মা, কত কষ্ট করে ছেলেটাকে ছোট থেকে লেখাপড়া শিখাইছি। যখন ঢাকায় আসলো তারপর থেকে আর ওর সাথে আমাদের যোগাযোগ নেই। ওর মা ওর জন্যে অসুস্থ হয়ে গেছে। আমার সঙ্গে দেখা হয়েছে, ওর মার সঙ্গে দেখা হয়েছে, যখন স্বীকার করেনি। কিভাবে আমরা স্বীকার করি বা? আমরা সাহেব, আমরা ক্ষমা চাই। চলো চলো আমরা যাই। দাঁড়ান ভাইজান, এই গল্পের শেষ পরিণতি দেখে যাবেন না? দাঁড়ান আপনি। সোহেল, তুমি তো বললে এদেরকে তুমি চেনো না। এরা তোমার বাবা মা, তুমি চেনো না তাই না? তুমি কি বলেছিলে বিয়ের আগে? তোমার বাবা নাই, মা নেই, তুমি একটা এতিম ছেলে, বংশ পরিচয় ভালো। আমি কি ভেবেছিলাম জানেন ভাইজান, ও যখন এই কথা বললো না, তখন আমি চিন্তা করেছিলাম যে হায়রে, এত সুন্দর একটা ছেলে, বাবা মা নেই, ঠিক আছে, আমার মেয়ের সঙ্গে বিয়ে দিলাম, আমারই মিল ইন্ডাস্ট্রি যা কিছু আছে সব কিছু ও দেখবে। ও যে এত ভণ্ড প্রতারক সেটা আমি জানতাম না, বিশ্বাস করেন আমি জানতাম না। এই বাবা মা তোমাকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করেছে। এই ভদ্রলোক রিক্সা চালিয়েছে,
তোমার মা মানুষের বাড়িতে কাজ করেছে, করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে। কি শিক্ষা পেয়েছো? হ্যাঁ, মনুষ্যত্বহীন একজন মানুষ তুমি হয়েছো, তাই না? তুমি একটা মিথ্যুক, একটা প্রমাঞ্চক, একটা প্রতারক। সরি আব্বা, আসলে আমি আমি ভুল করে ফেলেছি। চুপ! একটা কথা না, তোমার মতো মিথ্যা, প্রবাচক, প্রতারকের এটা কোনো ভুল না, এটা তোমার নতুন একটা চাল। তুমি কি ভেবেছ তুমি এখন আমার কাছে অভিনয় করবে আমি ভুল করেছি, আমি তোমাকে ক্ষমা করব? ইভা, তুই ক্ষমা করবি? অসম্ভব। ওর সাথে আমি কোনোদিনও সংসার করব না বাবা। ও শুধু কাগজে আর কলমেই শিক্ষিত হয়েছে, কিন্তু মনের দিক থেকে একজন নিকৃষ্ট মনের মানুষ। ওর সাথে আমি জীবনে কোনোদিনও সংসার করব না। যে কিনা নিজের জন্মদাতা পিতা আর মাকে এইভাবে অস্বীকার করতে পারে, অবহেলা করতে পারে, সে কোনোদিন কোনো মানুষের কাতারেই পড়তে পারে না। বাবা, তুমি ওকে আমার সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। রাইট, গুড ডিসিশন মাই ডটার। কি শুনলে তো, ভালোবেসে যাকে বিয়ে করেছিলে তাকে বুঝতে পেরেছ? ও আমার মেয়ে, ওকে আমি সেইভাবে মানুষ করেছি। গরিবকে আমরা কখনো ঘৃণা করি না। তুমি যদি আমাকে সত্য কথা বলতে যে তোমার বাবা রিক্সা চালায়, তোমার মা মানুষের বাড়িতে কাজ করে খায়, আমি বুকে টেনে নিতাম তোমাকে। তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ, প্রবঞ্চনা করেছ। আজকে আমার টাকা পয়সা দেখে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো, 2 দিন পর আমার চেয়ে বড় কোটিপতি দেখে আমার মেয়েকে রেখে তার ঘরে যে তুমি যাবা না, তার কি গ্যারান্টি আছে? যে ছেলে তার জন্মদাত্রী মাকে, তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে, সে আমাকে বলতে কতক্ষণ? নাও গেট আউট। আমি যেন কোনো দিন আমার মেয়ের আশেপাশে তোমাকে না দেখি, দেখলে কিন্তু আমি আইনের আশ্রয় নিব। তোমাকে ডিভোর্স লেটার ইভা পাঠিয়ে দেবে। চল মা, ঘরে চল। চলো, আমরা এখানে থাইকা কি করবো? মা মা মা, 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 আমি যা করছি ভুল করছি মা, আমি অন্যায় করছি মা, মা আমারে মাফ করে দাও। ওর পাউসার মা, আমি অন্যায় করছি মা, তোমরা আমাকে মাফ করে দাও। সোহেল, পৃথিবীর সবাইকে ভুলে গেলে বাবা মা কোনোদিন সন্তানে ভোলে না বাবা। ওঠ, রিক্সা ওঠ। চলো, যাও। ওঠ ওঠ বাবা, ওঠ। আব্বা, তুমি আমার ক্ষমা করে দাও আব্বা। ক্ষমা করে দিছি বাবা, তুই ওঠ। না আব্বা, তুমি রিক্সায় ওঠো, আমি রিক্সা নিয়ে যাচ্ছি, তো তুমি ওঠো। না, তুই চালাতে পারবি না। আমি পারবো আব্বা, তুমি ওঠো, তুমি ওঠো।